সকালের ঝলমলে রোদ জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙল আলিশার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল ক্লাসের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি এসে পড়ায় মনোযোগ দিল। ক্লাস শুরু হতে এখনো 1.5 ঘন্টা সময় বাকি। পড়তে পড়তে অনুভব হলো খিদে পেয়েছে, কিন্তু পড়া ছেড়ে এখন ওঠা যাবে না, তাহলে মনোযোগ বিচ্ছিন্ন হবে। পড়ছিল এমন সময় খেয়াল করলো ওর চোখের সামনে একটা বাটার বন। দ্রুত সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল। এক বাইট নিয়ে বলল, সুইটু কফি কোথায়? অভ্র ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কতদিন পর সেই চির পরিচিত ডাক, সেই মধুমাখা কথা। অভ্র কফির মগটা সামনে বাড়িয়ে দিল। আলিশা কফির মগ নিয়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তুমি বানিয়েছো বরাবরের মতো, ইম্মি। অভ্র মৃদু হেসে বলে, হ্যাঁ, এই জন্যই তো বলেছি বিয়ের পর মর্নিং কফি আমি বানাবো। অভ্রের কথা কানে যেতেই হুঁশ ফিরল আলিশার। কফির মগ রেখে দিয়ে বলে, তুমি না মানে আপনি? অভ্র আলিশার পাশে বসলো। আলিশার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি ভুল করেছি সেটা মানছি। আমি জেদ করেছি, ঝগড়া করেছি, বাজে ব্যবহার করেছি, কিন্তু সব শেষে যখন বুঝতে পারলাম এসবের শেষে তুমি নেই, তুমি দূরে সরে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ, বিশ্বাস করো আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলাম এইসবের শেষে আমার তোমাকে চাই। কি থাকলো কি থাকলো না জানি না, ঝগড়া হোক বা না হোক, সব কিছুর পরে আমার তোমাকেই চাই। সেই মুহূর্ত থেকে আমি পাল্টে গেছি। আমার রেইনবোকে ছাড়া আমার চলবে না। আমি ভুলে গেছি। প্লিজ ফরগিভ মি, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আলিশা বাকরুদ্ধ। যে মানুষটার সামনে সরি বলতে চাইতো না, সে আজ নিজে এতটা অনুতপ্ত হচ্ছে। তার চোখে পানি দেখে বোঝা যাচ্ছে তার বলা প্রতিটা কথা সত্য। তার হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে তার মুখশ্রীতে। মনে মনে আলিশা বলছে, আমি তো এই অভ্রকেই দেখতে চেয়েছিলাম। নিজের অজান্তেই আলিশার চোখের কোণ ভিজে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই অভ্র নিজ হাতে সেটুকু মুছে দিল। তুমি কাঁদবে না আমার সামনে। কাঁদলে তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছা করে। এত কিউট আর ইনোসেন্ট লাগছে তোমাকে। আলিশা উঠে একটু ঠিক হয়ে বলে, আপনি কি ভেবেছেন এত তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করব? তাহলে আর কত ঘোরাবে বলো? আমি যুগ যুগ ঘুরতে রাজি, তবু শেষ পর্যন্ত আমার তোমাকেই চাই। আলিশা কিছু বলবে তার আগেই একজন বলে ওঠে, হাই মিস নাগামরিস। হুমায়রা একবার অভ্রের দিকে তাকালো, আরেকবার আলিশার দিকে, তারপর মুখ টিপে হাসতে লাগলো। আলিশা রেগে বলে, আপনার তো সাহস কম না, এখানেও চলে এসেছেন। এখন এখানে আর সেখানে কি? তুমি যেখানে আমিও সেখানে। অভ্রের দিকে তাকিয়ে বলে, কি বললে ভাই? হুমায়রা বলে, ভাইয়া ওনার নাম ডাক্তার আহিয়ান আন্নান অপ্র, আমাদের সিনিয়র। মানাফ হাত বাড়িয়ে বলে, হাই। অভ্র হাত মিলিয়ে বলে, আপনাকে তো চিনলাম না। আমি মিসেস নাগামরিস, না মিসেস আলিশার উডবি আর হোমর ভাই। অভ্র বলল, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। বলেই চলে গেল। আলিশা বলল, এই আপনি কোন লেভেলের বেহায়া? হ্যাঁ, আমি বলছি আমি আপনাকে বিয়ে করব না, তারপরেও বেহায়ার মতো পিছনে পড়েই আছেন। আছি তো, আর রেগে গেলে দারুণ লাগে তোমাকে। আমি তো বলছি কোনো পছন্দের মানুষ থাকলে বলো, তাহলে ভেবে দেখবো। কিন্তু এমনি এমনি এত সুন্দরী রূপবতী ঘুরবতী মেয়েকে হাত ছাড়া কেন করবো? আপনার ফালতু কথা শোনার মতো সময় একদম নেই আমার। এ হুমো, ক্লাসে যাবি তো? তাড়াতাড়ি চল। কত দূরে যাবে? আমি ঠিক তোমাকে আমার বউ করেই করব। এটা সত্যি তোর ভাই? বিশ্বাস হয় না, এত চিপ। আমার নিজেরও হয় না। আমার ভাইয়াটা তোর প্রেমে না হয় কোনো অ্যাক্সিডেন্টে মাথা গেছে, তাই এমন ছেঁচড়া হয়ে দেশে ফিরেছে। ক্লাস করছিল আলিশা। অনেকদিন পর অশান্ত মনটা শান্ত হয়েছে। উত্তাল সমুদ্র যেমন হুট করে শান্ত হয়ে যায়, ঠিক সেভাবেই মানুষ যে বলে ভালোবাসায় ম্যাজিক আছে, কথাটা একদম সত্য। এত অভিযোগ, এত মন খারাপ, সব কেমন নিমেষেই শেষ। আলিশাকে মুচকি মুচকি হাসতে দেখে হুমায়রা বলে, কিরে, একটু মধুর কথায় গলে আইসক্রিম হয়ে গেলি নাকি আমার ভাইয়ের প্রেমে পড়লি? চুপ কর, স্যার রেগে যাবে। আলিশার কথা শেষ হওয়ার আগেই রোদ ক্লাসে ঢুকে বলল, আলিশা, অব্রকে পুলিশ গ্রেফতার করেছে। আলিশা বিস্মিত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। প্রফেসর আব্দুর রহমান বলেন,
কি হচ্ছে কি ডক্টর রোদ? দেখছেন তো ক্লাস চলছে। স্যার, আলিশাকে ইমার্জেন্সি একটু দরকার ছিল। ক্লাস থেকে বের হয়ে আলিশা বলে, দেখুন রোদ ভাইয়া, এখন যদি বলেন মিথ্যে নাটক করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসেছেন তাহলে কিন্তু। আলিশা সত্যি গ্রেপ্তার হয়েছে অব্র। গতকাল রাতে ওর ওটি ছিল ডাক্তার রাহেনের সাথে, কিন্তু কিছু ত্রুটির কারণে রোগী মারা যায়, তাই রোগীর ফ্যামিলি কেস করেছে। আচ্ছা, এখন অব্র কোথায়? মতিঝিল থানায়। হসপিটাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এখনোই কিছু বোঝা যাচ্ছে না, কারণ তারা আন্দোলন করছে। রোদকে সাথে নিয়ে থানায় পৌঁছালো আলিশা। সেখানে অভ্রের বাবা ডাক্তার আরাফাত আনান আগে থেকেই উপস্থিত ছিলেন। সে জামিনের ব্যবস্থা করেছে, সেই প্রক্রিয়া শেষ করছে। আলিশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অভ্রকে মুক্ত করা হলো। আলিশা সেটা দেখে থানা থেকে বের হয়ে যেতে নিল। এমন সময় অভ্র বলে, দাঁড়াও আলিশা, তার মানে কি তুমি আমাকে ক্ষমা করেছো? আপনি বিপদে পড়েছেন তাই দেখতে এলাম। আমি যখন বিপদে পড়েছিলাম আপনি আমাকে সাপোর্ট করেছেন। আমি অকৃতজ্ঞ না। ডাক্তার আরাফাত সাহেব আলিশাকে উদ্দেশ্য করে বললেন, আলিশা আঞ্জুম তোমার নাম? আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। তোমাদের কথা থাকলে পরে বলবে, এখন আপাতত কিছুদিন অভ্রকে নীরব থাকতে হবে, জানোই তো পরিস্থিতি। জি, আসি আঙ্কেল। গুড গার্ল, এসো তবে আবার দেখা হবে। আলিশা বের হয়ে চলে আসলো। আরাফাত সাহেব আর অভ্র পাশেই গাড়িতে বসে আছেন। ড্রাইভার ড্রাইভ করছে। আরাফাত সাহেব বলল, ভুলটা কি সত্যি হয়েছে? ইয়েস অর নো? ইয়েস, তবে সেটা ডাক্তার রায়হানের জন্য হয়েছে। আমি বলেছিলাম এটা এইভাবে করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। সে আমাকে ওটিতেই ধমক দিয়ে বললেন, তুমি ভুলে যাবে না তুমি নতুন আর আমি তোমার সিনিয়র। ওটি আমি নতুন করছি না, এটা তোমার জন্য নতুন। এই কথাগুলো শুনেছ? এমন কজন আছে? দুজন নার্স। আর মেয়েটাকে এখানে কে আসতে বলল? ও নিজেই এসেছে। মানাফ নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় হুমায়রা এসে বলে, ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই কি বলবি, আর তুই যা বলতে এসেছিস সেটা আজকেই আমি জেনেছি। তাহলে তোমার কি মত এখন? জোর করে তো আর কিছু পাওয়া যায় না। আমার আলিশাটাকে ভালো লাগতো, এইটা সত্যি, কিন্তু তাই বলে তো আর জোর করব না। আমার এখন কারো পিছনে ঘোরার আর কাউকে ইমপ্রেস করার মতো সময় নেই। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। আচ্ছা, একটা কথা বলো, যদি তোমাকে অপশন দেওয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে? কেমন অপশন? তুমি যাকে ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে, এই দুজন থেকে কাকে বেছে নেবে? প্রশ্নটা সঠিক, তাই তার উত্তর আরো জটিল। তবে এখান থেকে যাকে বেছে নেব আমার মনে হয় আমি ভালো থাকব। তাহলে তুমি সোহানা আপ্পিকে বিয়ে করে নাও, সুখে থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে। তুই কি ওকালি করতে এসেছিস? বয়ে গেছে আমার, তোমার কপালে এত ভালো বউ নেই। হুমায়রা নিজের কথা শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তার মোবাইল ভাইব্রেশন হচ্ছে। দ্রুত মোবাইল নিয়ে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে আরাদ রাগী কণ্ঠে বলল, কতবার কল করেছি জানোই তো, এই সময় আমি কল করব? কি আশ্চর্য, রাগ করছো কেন তুমি? আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম। এবার গুনে গুনে 10 বার আই লাভ ইউ বলো। কি নিব্বাতের মতো শুরু করলা? এসব টিনেজারেরা করে। ভালোবাসা তো ভালোবাসাই, বলো এখন দ্রুত, নয়তো আমি বাসার নিচে চলে আসবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থামলে কেন? বলো আর 5 বার। এর পরেও বলতে বললে আমি বলবো আই হেট ইউ। জঙ্গি বিল্লি, আর ভালো হলো না। ভালো হতে পারবো না। ভালো লাগলে অন্য কোথাও দেখতে পারো। খুব কথা শিখেছো, একবার পাই শুধু। হুমুর কথার মাঝেই সুহানা এসে বলে, আজ আমি তোর সাথে শুভ। হুমায়রা কল কেটে দিয়ে বলে, সমস্যা নেই, আর ভালো দুই ননদ ভাবে জমিয়ে আড্ডা দিব সারা রাত। আর ভাবি হওয়া, তোমার ভাই তো পছন্দ করে অন্য কাউকে। তাতে কি, ভাবি পছন্দই তো করে, ভালো তো আর বাসে না। পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না। বাদ দাও তো, তোমার কি খবর সেটা বলো। আমার আবার খবর? সন্ধ্যার পর থেকে হসপিটাল এরিয়ায় আন্দোলনকারী লোকের ভিড় বেড়েছে কয়েক গুণ। ডাক্তার রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি।
কিন্তু ডাক্তার অভ্রকে গ্রেপ্তার করার পরেও জামিনে কেন মুক্তি করা হলো সেটা নিয়েই উত্তাল। অভ্র টিভিতে সেই নিউজ দেখছিল, ইচ্ছে করছে টিভিটা ভেঙে ফেলতে। যেখানে তার কোনো দোষ নেই, সে কাজের শাস্তি আবার ক্যারিয়ারের হুমকির মুখে। কিছুক্ষণ টেনশন করে আলিশাকে কল করলো। কল করার সাথে সাথে রিসিভ। আলিশা আগে বলল, কি অবস্থা এখন? আর অবস্থা, মনে হচ্ছে আমার ক্যারিয়ার এখানেই শেষ। চিন্তা করো না, আমি বাবাকে বলবো তোমার কেসটা লড়তে। তোমার বাবা শুনবে তোমার কথা? কি শুনবে না, বাবা আজ রাতের ফ্লাইটে ঢাকা ফিরছে। আগামীকাল সুযোগ বুঝে বলবো। যদি শ্বশুর মশাই আমার কেস লড়ে তবে আমি জিতবই। শত হোক জামাইকে ন্যায় বিচার দিবেই। মানে আমি বুঝি না, এমন মুহূর্তে তোমার এমন কথা কি করে আসে? তুমি পাশে থাকলে সব মুহূর্তেই মধুর মনে হয়। এসব ফ্লার্ট পরেও করতে পারবে, আগে চিন্তা করো পরিস্থিতি কোন দিকে যায়। দেখলাম রোগীর স্বজনরা লাশ নিচ্ছে না। তাদের একটাই কথা, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা লাশ গ্রহণ করবে না। দেখো, আমরা ছেলে মানুষ, আমাদের টেনশন তোমাদের চোখে পড়বে না, কারণ তোমরা টেনশনে কেঁদে ভাসিয়ে দিতে পারো, আমরা পারি না। আমার এত সাধনার ক্যারিয়ার হুমকির মুখে। আমি কি মানসিকভাবে ঠিক আছি? কিন্তু তবুও তোমাদের মতো টেনশন করতে পারি না। রিল্যাক্স, এত বড় বড় কথা বলতে হবে না। তোমার স্বাদের ক্যারিয়ার কেউ নষ্ট করতে পারবে না। আর ভুলটা যেহেতু তোমার নাম, সেখানে চিন্তা করতে হবে না। আচ্ছা, ওই নার্সদের নাম বলো তো, যারা ওই দিন তোমার সাথে ওটিতে ছিল। ইরাম আর রাত্রি। আমাদের আগে ওদের স্টেটমেন্ট নিতে হবে, এখন ওরাই ভরসা। তোমাকে এত ভাবতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি করব, তোমাকে বলতে হবে না। তুমি খেয়ে ঘুমাও, যা হবে দেখা যাবে। জানোই তো, সত্য কোনোদিনও চাপা থাকে না। আলিশা অভ্র একটা ক্যাফেতে পাশাপাশি বসে আছে। অভ্র আলিশার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছি তোমার এত জেদ কোথা থেকে আসলো। যেমন বাপ তার তেমন মেয়ে। কোর্টে বসে বলে কিনা এক চড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব। আরে এইভাবে না বললেই তো হতো, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তোমার কি বাজে বকবক করার স্বভাব যাবে না? আমার বাবা তো ঠিক কাজটাই করেছে। তুমি যদি হাফ মেন্টালের মতো বকবক করতেই থাকো, তাহলে রায় তোমার বিপক্ষেই যেত। আরে তোমার বাবা ভালোভাবে তো বলতে পারতো। বাবা সবার সাথে ভালোভাবে কথা বলে না, যে যেমন তার সাথে ঠিক সেভাবেই কথা বলে। আলিশা, এবার তাহলে আমার বাবাকে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাই। আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা আর বলো না, আমি ভুল করেছি, এটার জন্য আমি অনুতপ্ত। আর বর্তমানে এই রুম ডেট কোনো ফ্যাক্ট না, অহরহ এমন হচ্ছে। বর্তমানে হত্যা, গুম, চুরি, ডাকাতিও অহরহ হচ্ছে। তাই বলে কি এটা অন্যায় না? যারা করছে তারা সবাই নির্দোষ। অন্যায় কাজ যতই অহরহ হোক, সেটা অন্যায়ই থাকবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আজ উঠি, তোমার কথাটা ভেবে দেখবো। ডিয়ার রেইনবো, কোনো ভাবিনি। শ্রাবণ মাসের আর 10 দিন বাকি। এই 10 দিনে বিয়েটা করে ফেলতে চাই। আপনি চাইলেই তো হবে না, আমি ভেবে বলবো। মানাফ ডায়েরির প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কেউ এত যত্ন করে ভালোবাসতে পারে? সুহানাকে না দেখলে বুঝতে পারতো না। আর সে কিনা হুট করে নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে চেয়ে এই নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করেছে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে অপেক্ষা করছে সুহানার জন্য। একটু পর সুহানা কফি আর কিছু হালকা নাস্তা নিয়ে এসে বলে, তাড়াতাড়ি খাও আর নিজের বাসায় চলে যাও। এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? মনে করো তাই। এবার তাড়াতাড়ি খেয়ে বিদায় হও দেখি। সর, তুই মাম্মিকে ডেকে বল, তার একমাত্র মেয়ে জামাই এসেছে, জামাই আদর ব্যবস্থা করতে। দেখো, বাজে না বকে আমার রুম থেকে যাও। তুমি রাগো যদি ফুল ঝরে যাবে, তুমি কাঁদো যদি হৃদয়ে মরে যাবে। এটা তুমি জানলে কি করে? তুমি আমার কৃষ্ণচূড়া, তুমি আমার পলাশ, তুমি আমার কাঠগোলাপ, তুমি আমার শিমুল, সব বসন্ত, সব রঙে তুমি আমার প্রিয়তমা। তুমি আমার শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, তুমি আমার শোকট ঠোঁট এক বড় সুখ। তুই আমাকে ভালোবাসিস, আগে কেন বললি না? তুমি বলার সুযোগ দিলে কই? এসেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। যাই হোক, বাদ দাও সেসব। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার তো তোকে বিয়ে করতে হবে, তোর সুন্দর সুন্দর ছন্দ পড়ার জন্য, শোনার জন্য। আপনি যাকে বিয়ে করতে চাইছেন সে একজন লেখিকা, আর আলিশার লেখার হাত দারুণ। মানে? আলিশা ফেসবুকে গল্প লিখে পোস্ট করে, ধারাবাহিক গল্প, অনুগল্প।
বাদ দে আলিশা মালিশা, আমার তুই হলেই চলবে। এখন ও রিজেক্ট করেছে তাই এসেছো? শোন, তুই আমাকে এত ভালোবাসিস, তাও আমাকে রিজেক্ট করেছে? নয়তো আমার মতো হাজব্যান্ড সে হ্যান্ডসাম ছেলেকে কেউ রিজেক্ট করে? আরে আমার হ্যান্ডসাম, অভ্র ভাইয়াকে দেখেছো? সে কত হ্যান্ডসাম। সোহারা, তুই আমার সামনে অন্য ছেলেকে হ্যান্ডসাম বলছিস? আমার সামনে অন্য মেয়েকে বিয়ের জন্য লাফালাফি করতে পারবে, আর আমি হ্যান্ডসাম বললেও দোষ? চারু বেগম এসে বলে, কে রে, তোরা কি কথা বলছিস? মামি নট, আজকে থেকে শাশুড়ি আম্মু। কি বলছিস মানাফ এসব? বাবা, এখন আর এসব হবে না, তোর বাবা কখনোই মানবে না। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। আসি আম্মু, খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে আসবো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজ বৃহস্পতিবার। আলিশা আর অভ্রের গায়ে হলুদ। ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অভ্র আলিশাকে নিয়ে ছাদে আসলো। আলিশার গালে একটু হলুদ ছুঁইয়ে দিয়ে বলে, আমার লেখিকা আগামীকাল থেকে একদম আমার নিজস্ব। আলিশার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অভ্র আলিশার মুখ নিচের দিকে ঘুরিয়ে বলে, আর কখনো তোমাকে নিজের থেকে আলাদা করব না আলিশা। আলিশা শুনেই আলিশা রেখে বলে, মিস্টার আনারস। আর তুমি মিসেস আনারস। হুমায়রা এসে বলে, তোদের প্রেম আগামীকাল থেকে শুরু করিস, এখন নিচে চল, রাত 2টো বাজে, বাসায় ফিরতে হবে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে, এমন সময় আলিশা দেখে মানাফ আর সুহানা হাত ধরে দাঁড়িয়ে আছে। আলিশার সামনে এসে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর মানিয়েছে, কারণ নজর না লাগুক। মানাফ বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সুহানা হেসে বলে, ধন্যবাদ তোমাকে আমার মিস্টার হ্যান্ডসামকে রিজেক্ট করার জন্য। এভাবে কেন বলছো? অভ্র আমার জীবনের না থাকলে হয়তো রিজেক্ট করতাম না, কারণ সে সত্যি খুব ভালো মানুষ। সারা জীবন দুজনে এভাবেই থাকবো। নিজের বিয়ে শেষ কর, তারপর আমার আর হুমুর বিয়ের দাওয়াত একসাথেই পাবি। বিয়ে বাড়ির হইচই আনন্দে ভরপুর। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এই শব্দটা কানে যেতেই আলিশার বুকের ভেতর ধক করে উঠল। বিয়ে মানে একটা নতুন জীবন। বছর পুরনো প্রেমিকটাও স্বামী হিসেবে পারফেক্ট হয় না, আবার একদিনের পরিচিত মানুষটাও পারফেক্ট স্বামী হতে পারে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, মানিয়ে নেওয়া তো আর সহজ কথা নয়। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। আলিশাকে বিদায় দিয়ে সবাই যার যার বাসায় ফিরে আসলো। ফুলে ফুলে সজ্জিত একটা বেডে এক হাত ঘোমটা টেনে বসে আছে আলিশা। রজনীগন্ধা আর গোলাপের তীব্র ঘ্রাণ কেমন মাতাল করে তুলেছে পরিবেশ। অভ্রর রুমে ঢুকে দরজার লক করে গুটি গুটি পায়ে আলিশার কাছাকাছি এসে বসলো। নিজের হাতে আলিশার ঘোমটা সরিয়ে বলে, আসমানের চাঁদ আজ আমাকে হিংসে করে বলবে, তুই তো তোর ঘরের চাঁদকে রেখে আমার দিকে ফিরবি না। আমার চেয়ে তার রূপ যে মোহনীয়। আলিশা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। অভ্র আলিশার চোখে ফু দিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ আমাকে আরো মাতাল করে তুলছে রিয়া রেইনবো। আর শহর জুড়ে বৃষ্টি নামুক, সাক্ষী থাক শ্রাবণ, আমরা দুইজন মত্ত হই শ্রাবণ দিনের প্রেমে। বাইরে বৃষ্টির তীব্রতা রুমের মধ্যে দুটি মানুষের ভালোবাসার তীব্রতার চেয়ে কম। অবশেষে একে অপরের রঙে রঙিন হলো দুজনে। সকালের মেঘ মিশ্রিত আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙে আলিশার। চোখ খুলে নিজেকে অভ্রের বাহুতে আবদ্ধ দেখে আলতো চুমু খায় অভ্রের চিবুকে। তারপর উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। নিজের চুলের পানি ইচ্ছে করে অভ্রের চোখে মুখে ছিটিয়ে দেয়। অভ্র রাগ নিয়ে চোখ খুললেও আলিশাকে এমন মোহনীয় রূপে দেখে সব রাগ ভুলে আলিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারা জীবন এইভাবেই চেয়েছিলাম, আজ আমি পূর্ণ। আলিশা বলে, হালাল সব সময় সুখকর হয়, আমিও তোমাকে এভাবেই চেয়েছিলাম, আজ আমি সম্পূর্ণরূপে তোমার হলাম।